একবার জাস্ট কল্পনা করুন তো, পাহাড়ের একটা সরু রাস্তার ধারে আপনি দাঁড়িয়ে আছেন, আর আপনার ঠিক নিচেই প্রায় ১০০ ফুট গভীর একটা অন্ধকার খাদ। বাপরে, দৃশ্যটা ভাবলেই তো কেমন একটা গা ছমথম করে ওঠে। হ্যাঁ, একদমই। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন? ওই খাদের ওপরে পাহাড়ের গা ঘেঁষে থাকা মাটিটা পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মানে আক্ষরিক অর্থে শূন্যের ওপর ভাসছে একটা আস্ত রেল লাইন। সর্বনাশ, শূন্যে ভাসছে। হ্যাঁ, যেন কোনো এক অদ্ভুত জাদু বলে লোহার পাতগুলো হাওয়ায় ঝুলে আছে। প্রকৃতির এক ভয়ঙ্কর ধ্বংসলীলার পর তৈরি হওয়া এই দৃশ্যটা যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই আতঙ্কের। তো ১৯৯৮ সালের জুলাই মাসের একটা ব্যক্তিগত ভ্রমণ ডায়েরি পড়তে গিয়ে আমি ঠিক এই জায়গাতেই আটকে গিয়েছিলাম। কিভাবে একটা সাদামাটা ছুটির ট্রিপ হঠাৎ করে একটা সার্ভাইভাল থ্রিলারে বদলে যেতে পারে, এই ডায়েরিটা আসলে তার একটা অনবদ্য প্রমাণ। আর 1998-এর ওই সময়টার কথা একটু ভাবুন। হাতে হাতে স্মার্টফোন নেই, গুগল ম্যাপস নেই, আর বিপদে পড়লে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে যে উদ্ধার পাবো তারও কোনো উপায় নেই। হ্যাঁ, তখন তো ল্যান্ডলাইনই ভরসা ছিল। ঠিক তাই। এমন একটা সময়ে উত্তরবঙ্গের কোচবিহার থেকে কার্শিয়াং পর্যন্ত এই যাত্রাটা একটা সাধারণ ভ্রমণের চেয়ে অনেক বেশি কিছু। আর এই যাত্রা শুরুটাও কিন্তু কোনো নিখুঁত পরিকল্পনা থেকে হয়নি, এটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আচ্ছা, কিভাবে শুরু হলো তাহলে? ব্যাপারটা হলো, একটা ছেলে তার বাবার সাথে কোচবিহারে ছিল। ২রা জুলাই বাবা যখন নিজের কাজে ফিরে গেলেন, ছেলেটি হঠাৎ করেই ঠিক করল বাবা না ফেরা পর্যন্ত কয়েকটা দিন সে কার্শিয়াংয়ে কাকুর নতুন বাড়িতে কাটিয়ে আসবে। বাহ, বেশ স্বতঃস্ফূর্ত একটা সিদ্ধান্ত। একদম। কিন্তু এই ধরনের স্বতঃস্ফূর্ততার একটা নিজস্ব বিপদও আছে। পাহাড় বা জঙ্গলের রাস্তায় আপনি যখন এরকম পরিকল্পনা ছাড়া বেরোবেন, তখন আপনাকে প্রকৃতির খামখেয়ালিপনার ওপর পুরোপুরি নির্ভর করতেই হবে। হ্যাঁ, আর প্রকৃতি প্রথম চমকটা দেয় যাত্রার একেবারে শুরুতেই। সকাল ৭টায় কোচবিহার থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে বাস ছাড়ে। ভাড়া ছিল ওই আনুমানিক ৩০-৩৫ টাকা। ৯০ দশকের ভাড়াই বটে। ঠিক, কিন্তু প্রবল বর্ষায় মূল রাস্তা তখন ভেঙে গেছে। কোনো উপায় না দেখে বাসটিকে রুট বদলাতে হয় এবং সোজা রাস্তার বদলে সেটি ঢুকে পড়ে হাসিমারা জঙ্গলের ভেতরের এক বিকল্প রাস্তায়। ওহ, হাসিমারা জঙ্গল! তার মানে তো বেশ ঘন জঙ্গল। হ্যাঁ, আর ঠিক এই জায়গা থেকেই গল্পটার রং পাল্টাতে শুরু করে। সকাল ৯টার দিকে ধীর গতি সেই বাস যখন গভীর জঙ্গলে প্রবেশ করছে, চারপাশের পরিবেশটা একেবারে অন্যরকম। স্থানীয় মানুষেরা মাথায় কাঠ আর গাছের ডালপালা বোঝাই করে নিয়ে যাচ্ছে। জঙ্গলের একটা নিজস্ব জীবনযাত্রা আছে। একদম। সেই অনপেক্ষিত পথেই মিলে যায় দারুণ সব চমক। কারণ বাসের হঠাৎ করে ব্রেক কষার কারণটা ছিল রীতিমতো রাজকীয়। সামনের রাস্তায় পার হচ্ছিল এক বিশাল হাতির পাল। বাপরে, সমতলের বর্ষা আর পাহাড়ের বর্ষার মধ্যে যে চরিত্রগত তফাৎ রয়েছে, ডায়েরির এই অংশটি তার একটা দারুণ উদাহরণ। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? হাসিমারা জঙ্গলের মতো সমতলের অরণ্যে বর্ষার প্রধান বাধা হল কাদামাখা রাস্তা আর এই ধরনের বন্যপ্রাণীর আনাগোনা। এই রাস্তায় বাসের গতি কমে যায় ঠিকই, কিন্তু সেখানে সরাসরি প্রাণের ঝুঁকি বা কাঠামোগত বিপর্যয়ের সম্ভাবনা কম থাকে। মানে যাত্রীদের শুধু গাড়ির ভেতরে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। একদম। আর এখান থেকে পাহাড়ের যাত্রীদের জন্য একটা বড় ভ্রমণ পরামর্শ দেওয়া যায়। বর্ষায় পাহাড়ি বা জঙ্গল ঘেরা রাস্তায় যাত্রার সময় সর্বদা অপ্রত্যাশিত রুট পরিবর্তন ও দেরির জন্য প্রস্তুত থাকতে হবে। ঘড়িও কাঁটা ধরে প্ল্যান করা যায় না। বলাই বাহুল্য, ওই হাতির পাল দেখার জন্য পর্যটক বাস থেকে নামতে চাইলেও নিরাপত্তার কারণে তাকে নামতে দেওয়া হয়নি। এরপর জলপাইগুড়িতে তিস্তা পার্কে কিছু সময় কাটানোর পর আসল পাহাড়ি যাত্রা শুরু হয় পরের দিন, ৩রা জুলাই। শিলিগুড়ির তেনজিং নোরকে বাস টার্মিনাল থেকে কার্শিয়াংয়ের বাস, তাই তো? হ্যাঁ, আর সেই সময়ের ভাড়া ছিল মাত্র ২৬ টাকা। ভাবা যায়? তো সকাল ৮টায় বাস ছাড়ার পর থেকেই শুরু হলো সমতল থেকে পাহাড়ে ওঠার সেই বিখ্যাত ভৌগোলিক এবং মানসিক পরিবর্তন। আঁকাবাঁকা খাড়া রাস্তা আর জানালার বাইরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। টয় ট্রেনের লাইনটা যেন বাসের সাথে লুকোচুরি খেলছিল, তাই না? ঠিক, কখনো সেটা বাসের একেবারে গা ঘেঁষে যাচ্ছে, কখনো আবার গভীর খাদের দিকে সরে যাচ্ছে। বাস কখনো ঘন মেঘের আস্তরণের ভেতরে ঢুকে যাচ্ছে, দৃষ্টিসীমা নেমে আসছে শূন্যে। আবার কখনো প্রবল বৃষ্টির ঝাপটা এসে পড়ছে কাঁচে, আর পরক্ষণেই মেঘ সরে গিয়ে রোদ ঝলমলে আকাশ।
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই যে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন, এটাই কিন্তু পাহাড়ের আসল চরিত্র। আর এই নাটকীয়তার চূড়ান্ত রূপ দেখা গেল যখন বাস তিনধরিয়াতে পৌঁছালো। উচ্চতা তখন প্রায় ৮০০ মিটার। হঠাৎ করেই যেন কেউ থার্মোস্ট্যাটের সুইচটা ঘুরিয়ে দিল। সমতলের সেই গুমট গরম এক নিমেষে উধাও। তার জায়গা নিল হাড় কাঁপানো একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া। ডায়েরিতে এখানকার দার্জিলিং রেলওয়ের বিখ্যাত ওয়ার্কশপটার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে পুরনো বাষ্পচালিত ইঞ্জিন মেরামত করা হতো। এরপর বাস যত ওপরে উঠতে থাকে দৃশ্যপট বদলাতে শুরু করে। ঝাউ আর পাইন গাছের সারি, পাহাড়ের ঢালে চা বাগান, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, আর এই দৃশ্য দেখতে দেখতেই পর্যটকের মনে ভিড় করে আসছিল ছোটবেলার স্মৃতি। বাবার কর্মসূত্রে এই কার্শিয়াং শহরেই তার ছোটবেলার ২ বছর কেটেছিল। একটা অদ্ভুত নস্টালজিয়া নিয়ে তিনি যাচ্ছিলেন তার এক কাকুর নতুন বাড়িতে ছুটি কাটাতে। চীনা শহর, চীনা রাস্তা, মনে হচ্ছিল যেন এক নিরাপদ আশ্রয়ে ফেরা। কিন্তু নস্টালজিয়া বিষয়টা মানুষের মনকে একটা মিথ্যে নিরাপত্তার অনুভূতি দেয়। মানে, আপনি বলতে চাইছেন চেনা জায়গা বলে বিপদের আশঙ্কাটা মাথায় আসেনি? একদম তাই। আমরা ভাবি যে জায়গাকে আমরা চিনি তা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু পাহাড়ের ক্ষেত্রে এই ধারণাটা মারাত্মক ভুল হতে পারে। দুপুর 12:30টায় বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পরেই শুরু হয় প্রকৃতির আসল খেলা। হ্যাঁ, তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টি তো সমতলের কোনো সাধারণ বর্ষণ ছিল না। না, টানা বর্ষণে পাহাড়ের মাটি তার ধারণ ক্ষমতা হারায়, আর তখনই শুরু হয় আসল বিপর্যয়। ধস নামতে শুরু করে। আর এই ধসও শুধু মাটি বা পাথর নিয়ে পড়ল না, সাথে করে নিয়ে গেল মানুষের তৈরি আধুনিক পরিকাঠামো। ল্যান্ডলাইন ফোনের তার ছিঁড়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, মূল রাস্তা ভেঙে শহর অবরুদ্ধ। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো পানীয় জলের পাইপগুলো টুকরো টুকরো হয়ে যাওয়া। জলের পাইপ ভেঙে যাওয়ায় চরম এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো। সেই একাকী পর্যটক এবং তার কাকুর পরিবারকে বাধ্য হয়ে টানা ৩ দিন ছাদের ওপর পাত্র রেখে বৃষ্টির জল ধরে তা ফুটিয়ে পানীয় জলের অভাব মেটাতে হলো। তবে হ্যাঁ, ৩ দিন পর যখন মেঘ কাটল, তখন কার্শিয়াং যেন তার এক অন্য রূপ নিয়ে হাজির হলো। রোদ ওঠার পরের পাহাড় তো সত্যি মায়াবী। হ্যাঁ, রোদ ওঠায় লেখক ছাতা নিয়ে একাই ১৮৮০ মিটার উঁচি ডাউহিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পথে এক নেপালি ভদ্রলোকের সাথে আলাপ হয়, যিনি ধসের কারণে মূল রাস্তা বন্ধ থাকায় এই ঘুরপথে হেঁটে দার্জিলিং যাচ্ছিলেন। এই যে অচেনা পথে অচেনা মানুষের সাথে হাঁটা, এগুলোর মধ্যে একটা আলাদা মুগ্ধতা আছে। ডাউহিলের বর্ণনাগুলো কেমন ছিল? অসাধারণ। পথে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা নির্জন ডিয়ার পার্ক। বৃষ্টির কারণে চারপাশের ট্যুরিস্টদের কোলাহল সম্পূর্ণ উধাও। শুধু নেটের জালের ওপাশে উন্মুক্ত হরিণের পালের আপন মনে ছোটাছুটি আর রাস্তার ধারে ফুটে থাকা লাল রোডোডেনড্রন ফুল। ডাউহিলের ওই নির্জনতার বিষয়টা একটু গভীরভাবে খেয়াল করুন। আমরা যখন কোনো বিখ্যাত ট্যুরিস্ট স্পটে যাই, তখন মানুষের ভিড়ে প্রকৃতির আসল শব্দগুলো কিন্তু ঢাকা পড়ে যায়। হ্যাঁ, শুধু মানুষের গলার আওয়াজ আর গাড়ির হর্ন শোনা যায়। ঠিক, কিন্তু এই যে ট্যুরিস্টদের অনুপস্থিতি এবং ধসের কারণে তৈরি হওয়া একাকিত্ব, এটাই কিন্তু একজন মানুষকে প্রকৃতির সাথে এক গভীর ব্যক্তিগত সংযোগ তৈরি করার সুযোগ দেয়। কোলাহলহীন পাহাড়ের যে এক আলাদা ঐশ্বরিক রূপ আছে, সেটা ডাউহিলের এই নির্জনতায় খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর সেই শান্ত ঐশ্বরিক পরিবেশের মাঝেই ডাউহিলের ফরেস্ট মিউজিয়ামটা যেন একটা অদ্ভুত বৈপরীত্য। মিউজিয়ামে কি ছিল এমন? ভেতরে মৃত জীবজন্তু, মহিষের বিশাল শিং, তেনজিং নোরগের এভারেস্ট জয়ের সরঞ্জাম, পুরনো দিনের অস্ত্রশস্ত্র। আমি তো এটাকে একটা অদ্ভুত ক্যাবিনেট অফ কিউরিয়াসিটিজ বা রহস্যময় সংগ্রহশালার সাথে তুলনা করব। বাহ, ক্যাবিনেট অফ কিউরিওসিটিস শব্দটা খুব মানানসই। মানে এর মধ্যে যেন কোনো লজিক্যাল সামঞ্জস্য নেই, বুঝলেন তো? অথচ সবকিছু মিলে পাহাড়ের একটা নিজস্ব ইতিহাস তৈরি করেছে। এর পরের দিন যখন দূরবীন পাহাড়ের দিকে চড়াই ভাঙা হলো, দৃশ্যপট আরও পাল্টে গেল। দূরবীন পাহাড়ের চূড়া থেকে ল্যান্ডস্কেপটা সত্যি দেখার মতো হয়। একদম। কুয়াশা কেটে যাওয়ার পর অদ্ভুত এক দৃশ্য। একপাশে কার্শিয়াং শহর, খুব নিচে আবছা শিলিগুড়ি আর পাহাড় বেয়ে পড়া ঝর্ণার জল। আর সেখানেই রয়েছে শহরের জল সরবরাহের বিশাল বিশাল ট্যাঙ্কগুলো, যেগুলো ওই ধসের কারণে অকেজো হয়ে পড়েছিল। আর বাস্তবের রুক্ষ মাটিতে ফেরার ধাক্কাটা তিনি খেলেন ৪ তারিখ সকালে, যখন তিনি দার্জিলিং যাওয়ার চেষ্টা করলেন। মানে পাগলাঝোড়া ঝর্ণা পেরিয়ে সামনের রাস্তায় বিশাল ধস নেমেছিল, তাই তো? হ্যাঁ,
পাহাড়ের একটা বড় অংশ স্রেফ গায়েব হয়ে গেছে। তৈরি হয়েছে প্রায় ১০০ ফুটের একটা খাদ, যার ওপর ঝুলছে রেল লাইন। ওই দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে দার্জিলিং যাত্রা বাতিল। এই দৃশ্যটা ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা খুব জরুরি। পাহাড়ে ল্যান্ডস্লাইড বা ধস কেন নামে, বিশেষ করে মেন হাইওয়েগুলোতে? হ্যাঁ, হিলকাট রোডের মতো রাস্তাগুলো তো পাহাড়ের গা বরাবর অনুভূমিকভাবে কাটা হয়, তাই না? ঠিক, যাতে গাড়ি ওঠার জন্য ঢাল খুব বেশি খাড়া না হয়। কিন্তু এইভাবে পাহাড় কাটার ফলে উপরের মাটির স্থিতিশীলতা নষ্ট হয়। টানা বৃষ্টিতে মাটি ভারী হয়ে গেলে ওই অনুভূমিক রাস্তার নিচের অংশ আর ওজন ধরে রাখতে পারে না। ফলে বিশাল মাটির চাঙড় হুড়মুড়িয়ে নিচে নেমে যায়। ঠিক এখানেই বিষয়টা দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ ফিরতি পথের জন্য পর্যটককে সম্পূর্ণ ভিন্ন একটা আপৎকালীন পরিকল্পনা করতে হয়েছিল। পাংখাবাড়ি রুট মেন রাস্তা সম্পূর্ণ অকেজো থাকায় পরদিন সকালে ২৫ টাকা ভাড়ায় একটা লোকাল জিপে করে তিনি এই রুট বেছে নেন। এই আপাতকালীন রুটটা তো ভীষণ সরু আর খাড়া, তাই না? হ্যাঁ, পাংখাবাড়ি অনেক বেশি খাড়া এবং বিপজ্জনক। কিন্তু মজার বিষয় হল, ভূতাত্ত্বিকভাবে এই ধরনের খাড়া রাস্তায় বর্ষার সময় অনেক বেশি নিরাপদ প্রমাণিত হয়। সেটা কিভাবে সম্ভব? সরু রাস্তা তো আরও বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার কথা। এই রাস্তাগুলো পাহাড়ের শরীর আড়াআড়িভাবে না কেটে পাহাড়ের শির দ্বারা বা রিজ বরাবর সোজাসুজি নিচে নামে। ফলে জল খুব সহজেই রাস্তার পাশ দিয়ে গড়িয়ে নিচে নেমে যেতে পারে। আচ্ছা, তার মানে ধস নামার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে। যদিও এই রাস্তায় গাড়ি চালানো চালকের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একদম ঠিক। আর এই আপাতকালীন পরিস্থিতিতে লোকাল ড্রাইভারদের অভিজ্ঞতার উপর সম্পূর্ণ নির্ভর করা ছাড়া যাত্রীদের আর কোনো উপায় থাকে না। তারা পাহাড়ের প্রতিটি শিরা উপশিরা চেনেন। সেই কাদামাখা বিকল্প রাস্তা দিয়ে জিপে করে সোয়া ১ ঘণ্টার মধ্যে যখন তারা নিউ জলপাইগুড়ি পৌঁছালেন, সেটা শুধু স্বস্তি ছিল না, বেঁচে ফেরার আনন্দও ছিল। হ্যাঁ, এই পুরো রোজনামজাটা আমাদের সামনে একটা আয়না তুলে ধরে। বর্ষায় পাহাড়ে ভ্রমণের মূল শর্তই হল প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করা। কারণ আধুনিক পরিকাঠামোর ওপর অন্ধবিশ্বাস রাখা এখানে বোটামি। এই ডায়েরিটা আমাদের নস্টালজিয়া, সৌন্দর্য আর প্রকৃতির ভয়ঙ্কর রূপের এক অদ্ভুত রোলারকোস্টার রাইডের অভিজ্ঞতা দেয়। কিন্তু এই আলোচনা শেষে এসে আমার মনে একটা অদ্ভুত চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা? যখন আমরা ছোটবেলার কোনো নিরাপদ এবং পরিচিত জায়গায় ফিরে যাই, আর ঠিক তখনই প্রকৃতি তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখায়, তখন কি সেই জায়গার প্রতি আমাদের পুরনো স্মৃতিগুলো চিরতরে বদলে যায়? দারুণ একটা প্রশ্ন। এটা কি আমাদের মনে করিয়ে দেয় না যে প্রকৃতির এই বিশালত্বের সামনে আমাদের আধুনিক জীবনের নিয়ন্ত্রণ কতটা তুচ্ছ? মানুষের স্মৃতি বড়ই অদ্ভুত। হয়তো সেই ভয়াবহতার স্মৃতিটাই একসময় সবচেয়ে রোমাঞ্চকর নস্টালজিয়া হয়ে ধরা দেয়। শূন্যে ঝুলন্ত ওই রেল লাইন আর ১০০ ফুটের খাদ বারবার প্রমাণ করে দেয় যে প্রকৃতির বিশালত্বের কাছে আমরা আসলে কতটা অসহায়। এই স্তব্ধ করে দেওয়া ভাবনার সাথেই আজকের এই গভীর অনুসন্ধান আমরা এখানেই শেষ করছি। প্রকৃতির এই রুদ্ররোষ আর নস্টালজিয়ার দ্বন্দ্ব নিয়ে নিজেরাই একটু ভেবে দেখতে পারেন। হয়তো পরের বার পাহাড়ে গেলে এর আসল রূপটা আরও স্পষ্টভাবে ধরা পড়বে।